যুক্তি তর্ক বিতর্ক কি ছিল না বর্তমান সময়ের অন্যতম সেরা তিন ক্রীড়া সাংবাদিককে নিয়ে আলোচনার টেবিলে রীতিমতো ঝড়। কারা সুযোগ পাবেন ২৫ বছরের সেরা একাদশে? ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে আরেক আলোচিত ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম, জুরি বোর্ডে ছিলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীও। ইম্প্যাক্ট, পরিসংখ্যান, পারফরম্যান্স, সাদা পোশাকে যারা রেখেছিলেন চমৎকার সব অবদান দেশের ক্রিকেটে, তাদের নিয়ে ২৫ বছরে টেস্ট ক্রিকেটের সেরা একাদশ বাছাই করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন তথা বিসিএসএ। জুরি বোর্ডে বিচারক হিসেবে ছিলেন এই তিন ক্রীড়া সাংবাদিক। অনেক তথ্য, উপাত্ত আর আলোচনার মাধ্যমে বাছাই করা হয় একাদশ। এবার শুরু থেকেই শুরু করা যাক। ওপেনার হিসাবে ২৫ বছরে টেস্ট ক্রিকেটে কে প্রথম পছন্দের তালিকাতে থাকতে পারেন? হয়তো আপনি বুঝে গিয়েছেন, মনে মনে ধারণা করেছেন ওপেনার তামিম ইকবালকে রাখা হয়েছে প্রথম ওপেনার হিসেবে। তামিমকে নিয়ে সবার মতামত এক জায়গায়, তবে প্রশ্নটা দ্বিতীয় জায়গায়। দ্বিতীয় ওপেনারটা হচ্ছেন কে? শাহরিয়ার নাফিস নাকি ইমরুল কায়েস? তামিমের পার্টনার অ্যাকচুয়ালি টু নেমস কেম আপ, শাহরিয়ার নাফিস এবং ইমরুল কায়েস। দুজনের স্ট্যাট অলমোস্ট আইডেন্টিক্যাল, সিমিলার। জুরিদের যে ভোট, রিয়াসাদের ভোট ছিল একদিকে, আমার ভোট ছিল একদিকে, নোমান ভাইয়ের ভোট ছিল একদিকে। স্বাভাবিক প্রশ্ন ৩ নম্বর পার্সন থাকে, সেটা নাই বলি। মূল বিষয়টা হচ্ছে দিন শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভোটিংয়ের মাধ্যমে শাহরিয়ার নাফিস উইল ওপেন উইথ তামিম ইকবাল খান। মিস্টার 50 খ্যাত হাবিবুল বাশার সুমনকে রাখা হয়েছে নাম্বার 3 স্পটে। ক্যারিয়ারে ২৭টি 50+ ইনিংস খেলেছেন। সে সময় বাশার ছিলেন অন্যতম সলিড একজন ব্যাটার। ৪ নম্বরে রাখা হয়েছে মুমিনুল হককে। ক্যারিয়ারের শুরুতে বাংলার ব্যাটম্যান তকমা পাওয়া মুমিনুল দেশের ক্রিকেটে এখন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান। তাহলে বাকি পজিশনগুলোতে কারা আছেন? মোহাম্মদ আশরাফুল উইল প্লে এট নাম্বার 5। তার রিমার্কেবল ইনিংসেস আছে। আশরাফুলের স্ট্যাট তার ট্যালেন্টের তুলনায় যথেষ্ট খারাপ। আশরাফুল যা করতে পারতেন তার কিছুই করতে পারেননি। তার ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড রকম ডিবেট রয়েছে। এই সব কিছু বিবেচনায় নেবার পরেও আশরাফুলকেই আমরা বাংলাদেশ ক্রিকেটের ২৫ বছরের ইতিহাসে টেস্ট টিম বা বেস্ট 11 গড়তে গিয়ে নাম্বার 5-এ আশরাফুলকে চুজ করেছি। সাকিব আল হাসান কি এবং সাকিব আল হাসানকে কেন পিক করা হলো এটা নিয়ে আসলে খুব বেশি ডিসকাশনের প্রয়োজন নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে সাকিব আল হাসান হি শোড হিজ ক্যারেক্টার। বাংলাদেশ যখন বড় দলকে হারিয়েছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে বাংলাদেশ হারিয়েছে, ওই যে B2 বিমানের মতো পাখা মেরে দৌড়ানো, স্যালুট দিয়ে হচ্ছে ব্যাটসম্যানকে বিদায় জানানো, এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোই আসলে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে, বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে চেনানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে। ৬ নম্বরে মুশফিকুর রহিম, আমাদের এই টিমটার উইকেট কিপারও মুশফিক। তার স্ট্যাটই তার হয়ে কথা বলছে যে এখানে তিনি ৬,০০০-এর উপরে টেস্ট রান এরই মধ্যে করে ফেলেছেন। অবভিয়াসলি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচও তিনি খেলবেন, আমরা প্রবলভাবে আশাবাদী। বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে অলরাউন্ডার হিসেবে টেস্টে বেস্ট পসিবল সেকেন্ড অপশন মেহেদী হাসান মিরাজ। প্রপার অলরাউন্ডার হিসেবে মিরাজকে আমরা নাম্বার 8-এ পিক করেছি। এই তিন বিচারকের মধ্যে সবচেয়ে বেশি তর্ক হয় তাইজুল ইসলাম এবং মোহাম্মদ রফিককে নিয়ে। মোহাম্মদ রফিক নাকি তাইজুল ইসলাম, কে সুযোগ পাচ্ছেন সেরা একাদশে? টেস্ট ক্রিকেটে সাকিবের পরেই তাইজুল ইসলামের অবস্থান সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। তবুও তাইজুলকে না বেছে কেন রফিককে রাখা হয়েছে সেরা একাদশে? আপনি যদি স্ট্যাটে যান তাহলে তাইজুল ওয়ে হেড রফিক ভাইয়ের চেয়ে। যেই তাইজুল বাংলাদেশের এই মুহূর্তে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার টেস্টে, তার হয়ে গেছে ২৩২ উইকেট। সাকিবের চেয়ে খুব বেশি তিনি পিছিয়ে নেই এই মুহূর্তে, মাত্র তিনি 14টা উইকেট পিছিয়ে আছেন এবং সেটা তিনি টপকে যাবেন সামনেই। রফিক ভাইয়ের সেইখানে মাত্র হচ্ছে গিয়ে ১০০টা টেস্ট উইকেট ৩৩ ম্যাচে। রেকর্ড তাইজুলের পক্ষে থাকলেও সময়টা যখন আপনি বিবেচনা করবেন তখন রফিক ভাইকে আমাদের মনে হয়েছে সময়ের চেয়ে এগিয়ে থাকা ক্রিকেটার। আমরা এখনো সার্টেনলি বিশ্বাস করি যে এই সময়েও যদি রফিক ভাই টেস্ট খেলতেন এবং তিনি সেটা খুব ভালোভাবে খেলতে পারতেন, অন্যান্য ফর্মেটে তো পারতেনই, টেস্টের ক্ষেত্রেও সেটা আসলে বলা যায়। এবং রফিক ভাইয়ের আসলে লার্জার দেন লাইফ তিনি ক্যারেক্টার। ক্রিকেট মাঠে এই রফিক ভাইকে আদর্শ মেনে কত কত ক্রিকেটার তৈরি হয়েছে, ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ হয়েছে। টেস্টেও যে তার যে ইম্প্যাক্ট, সময়টা আমরা ২৫ বছর টাইম ফ্রেমটাও আসলে ধরতে চেয়েছি, একটু ছড়িয়েও দিতে চেয়েছি। সব কিছু মিলে রেকর্ড তাইজুলের পক্ষে প্রবলভাবে থাকলেও শেষ পর্যন্ত গিয়ে আমরা এখানে একাদশের থার্ড স্পিনার হিসাবে সাকিব এবং মিরাজের পর মোহাম্মদ রফিককেই বেছে নিয়েছি।
তামিম ইকবাল, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুলদের নিয়ে গড়া একাদশের ক্যাপ্টেন হচ্ছেন কে? ক্যাপ্টেন মানেই তো একজন বিশেষ ক্যারেক্টার যার প্রভাব থাকবে পুরো দলে। সেই হিসাবে কাকে বাছাই করেছেন বিচারক মণ্ডলী? আমাদের এই টিমে তো অনেক ক্যাপ্টেন, তামিমও একটা টেস্টে ক্যাপ্টেন্সি করছে, সুমন ভাই তো অনেকগুলা টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন আমাদের ওই সময়টাতে, মমিনুলও 17টা টেস্ট, আশরাফুল ক্যাপ্টেন্সি করেছেন, মুশফিক ক্যাপ্টেন্সি করেছেন, সাকিব, মাশরাফি একটা টেস্ট। কে ক্যাপ্টেন? কে? সাকিব আল হাসান ক্যাপ্টেন কে? সাকিব আল হাসান। আমি আর বলার আর কি। বাংলাদেশ ক্রিকেটের কথা বললেই সবার আগে মনে আসবে সমর্থকদের কথা, আর সেই দেশের ক্রিকেটের অন্যতম প্রাণশক্তি বলা যায় বিসিএসকে, যাদের একটু পাগলামতে উজ্জীবিত হয় ক্রিকেটাররা। দেশ কিংবা বিদেশ, মাঠ কিংবা মাঠের বাইরে সবখানেই সমর্থন করে থাকে বিসিএসএ। টেস্ট ক্রিকেটের 25 বছরে সেরা একাদশ বাছাই করা মোটেও সহজ কাজ ছিল না, তবে বিসিএসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সময়ের অন্যতম সেরা এই 3 ক্রীড়া সাংবাদিক। নিজের পকেটের টাকা খরচ করে বাংলাদেশের পতাকা উড়ানো এটা খুব একটা সহজ ব্যাপার না, সেই কাজটা তারা করে এবং 25 বছর পূর্তি উপলক্ষে আমাদেরকে যে সম্মানটা দিয়েছে অনেকটা ট্র্যাকের বাইরে গিয়ে, আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য অনেক বড় রেসপেক্টের জায়গা। ফার্স্ট অফ অল বিসিএসকে ধন্যবাদ আমাকে এরকম একটা জায়গাতে টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি এবং বাংলাদেশ টেস্ট হিস্ট্রির বেস্ট 11 সাজানোর জন্য 3 জনের একজন আমি। ইটস এ প্রাউড মোমেন্ট। তাদের এই সংগঠন বাংলাদেশ তো বটেই, দেশের বাইরেও বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছে, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করেছে এবং এটা কন্টিনিউ হবে, আরও বড় হবে, সেটাই প্রত্যাশা করি। 25 বছরে বাংলাদেশের যে টেস্ট জার্নি সেটার খুবই ক্ষুদ্র একটা পার্ট আমি, এবং সেইখানটাতে আপনি বাকি 2 জনের সঙ্গে আমাকে ডেকেছেন আপনাদের এই সংগঠন বিসিএসএ, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।